হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। আজকে রোমে আমাদের প্রথম দিন, আর রোমের প্রথম দিনের প্রথম পর্বের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের নেদারল্যান্ডস থেকে ইটালি যাত্রা, সাথে ভেনিস স্কোয়ারের চারপাশটা। আর আজকের ব্লগের এই পর্বে থাকছে ইটালির একটা জনপ্রিয় ঝর্ণা, যে ঝর্ণাটার নাম ট্রেভি ফাউন্টেন। এই ঝর্ণাটার জনপ্রিয়তা রয়েছে পৃথিবীর সর্বত্র। এত জনপ্রিয়তা থাকার কারণ কিন্তু এই ব্লগে থাকছে। এর সাথে রয়েছে সম্রাট হেড্রিয়ানের আমলের তৈরি প্যান্থিয়ন আর পিয়াজা নাভোনার মতো একটা জনপ্রিয় স্কোয়ার। ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ। আজকে ইটালি রোমে আমাদের ফার্স্ট ডে, হাঁটছি, ব্যাপক লাগছে। ইতিহাসের পাতায় রোমান সম্রাটদের কথা ছোটবেলায় অনেক পড়েছি। আর আজকে সেই রোম শহরটাই নিজে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে ভীষণ আনন্দ হচ্ছিল আমার। আর রঘুনাথের এই রাস্তায় ঘোরাঘুরি করতে খুব ভালো লাগলেও রেহানচির কিন্তু খুব একটা ভালো লাগছিল না। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এই রোমের রাস্তাগুলো না ভীষণ চড়াই উতরায়। আমি এখন নামছি ডাউনে, তারপরে দেখো আবার উঁচু হয়ে রাস্তাটা চলে গেছে। রঘুনাথ এখানে ম্যাপ দেখছে। হোটেল থেকে বেরিয়ে যতটা রাস্তা ঘুরলাম সব এইভাবে নামছে উঠছে। এখন যাচ্ছি ট্রেভি ফাউন্টেন। চলো সোজা, এখন নামতে ভালো লাগবে, উঠলাম তো। ডাকসা জানো এটা কি? এটা রোম। রেহানসি, আমরা তো ইতিহাস পড়ে রোম দেখতে এসেছি, আর তুমি তো রোম দেখে ইতিহাস পড়বে, তাই না? এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে করতে আমরা এখন ভেনিস স্কোয়ারে পৌঁছে গেছি। আর এই ভেনিস স্কোয়ার থেকে ট্রেভি ফাউন্টেনের দূরত্ব হলো মাত্র 1 কিলোমিটার। আমার সামনেই সারি সারি হয়ে ঘোড়ার গাড়ি যাচ্ছে, কি দারুণ লাগছে। এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, বাট এতটা ভিড় কোনো জায়গায় দেখলাম না। বলো তো এই জায়গাটায় এত ভিড় কেন? নিশ্চয় দেখতে পাচ্ছ, কিছু বুঝতে পারছো? এত ভিড়, সবাই আবার রোম আসতে চায়। আমরা এখন ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি, আর কত ভিড়! এই জায়গাটায় বিশাল ভিড়। এতটা ভিড়ের কারণ কি তোমাদেরকে একটু পরে বলছি। চলো আগে এই ঝর্ণাটা দেখে আসি, তারপর এই জায়গাটায় এত কেন ভিড় হয়েছে সেটার গল্প বলবো। এখানে এত ভিড় দেখে রেহানসি তো ভীষণ ভয় পেয়ে গেছিল, তাই আমার কোল থেকে নামতেই চাইছিল না। পরে অবশ্য রঘুনাথ ওকে স্টলারে বসিয়ে নিয়েছে। ইটালি ভাষায় ট্রেভি মানে হচ্ছে 3টি রাস্তা, আর এই ঝর্ণাটা তৈরি হয়েছে 3টি রাস্তার সংযোগস্থলে, তাই এই রকম নামকরণ। তবে প্রচলিত আছে যে এই ঝর্ণার জলে তুমি যদি একটা কয়েন ফেলো, তাহলে আবার তুমি কোনোদিন না কোনোদিন ইটালিতে ফিরে আসবে। তবে এই কয়েন ফেলারও কিন্তু একটা নিয়ম আছে। কয়েনটাকে ডান হাতে নিয়ে তোমার বাঁ কাঁধের ওপর দিয়ে কয়েনটাকে ফেলতে হবে, তাহলেই তুমি আবার ইটালিতে ফিরে আসতে পারবে। জানি না আমরা আবার কখনো ইটালিতে আসতে পারবো কিনা, তবে সত্যি সত্যিই যদি ভবিষ্যতে কখনো ইটালিতে এসে থাকি, তাহলে এই ট্রেভি ফাউন্টেনের কয়েন ফেলার রীতিটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ বা সংশয় থাকবে না। জানো, এই ঝর্ণাটাকে অনেক হলিউড মুভিতে দেখা গেছে। তার মধ্যে 1954 সালের একটা মুভি 3 কয়েন্স ইন দ্য ফাউন্টেন রিলিজ হওয়ার পর থেকেই এটা রোমের অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় ল্যান্ডমার্ক হয়ে গেছে। তো ট্রেভি ফাউন্টেন থেকে আমরা কয়েন ফেলে এলাম, আর এখানে প্রচুর মানুষ কয়েন ফেলে। এখানে প্রায় সারাদিনে 3000 ইউরো কয়েন পড়ে। 3000 ইউরোর ইন্ডিয়ান ভ্যালু হচ্ছে ওই 2,70,000 টাকার মতো পার ডে। ভাবতে পারছো এই ঝর্ণার জলে পার ডে মানে 2.5 লাখেরও বেশি কয়েন পড়ে। আর এই ঝর্ণাটার কাছেই রয়েছে একটা জিলাটোর দোকান। জিলাটো হচ্ছে ইটালির একটা জনপ্রিয় আইসক্রিম। প্রাচীন রোমে এই জিলাটো তৈরির
প্রমাণ রয়েছে। তাই ঐতিহাসিক দিক থেকেও এই রেসিপিটার কিন্তু গুরুত্ব অনেকখানি। তাই ইটালি আসবো আর জিলাটো খাবো না, এটা তো হতেই পারে না। আর এদিকে দেখো রং বেরঙের জিলাটোগুলো দেখতেই কিন্তু দারুণ লাগছে। এখানে রয়েছে বিভিন্ন দামের জিলাটো, যার যেটা ইচ্ছে সে সেটা নিতে পারে। যে কাপগুলো রাখা ছিল সেই কাপগুলোর দাম ছিল 270 টাকা থেকে 540 টাকার মধ্যে। এছাড়াও তুমি এখান থেকে পার স্কুপ হিসাবেও জিলাটো কিনতে পারো। আমরা এখানে 2 স্কুপ করে 2টো জিলাটো অর্ডার করেছি আমার আর রেহানসির জন্য। আর প্রতিটা আইসক্রিমের দাম নিয়েছে 3.5 ইউরো, মানে ইন্ডিয়ান টাকায় 315 টাকার মতো। ইটালির ফেমাস জিলাটো, এখানে 2টো ফ্লেভার নিয়েছি, একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা হচ্ছে কোকো। রেহানসি নিয়েছে 2টো, একটা পিস্তাচিও আর একটা স্ট্রবেরি। ট্রেভি ফাউন্টেনকে বাঁ দিকে রেখে এখন সোজা হাঁটবো। আর এই রাস্তার ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট আর বাঁ দিকে রয়েছে বিভিন্ন দোকান। চলো ওইগুলো দেখতে দেখতে আমরা গলির ভিতর দিয়ে হেঁটে যাব রোমান স্টেপসের দিকে। ট্রেভি থেকে বেরিয়েই বেশ কিছুটা হেঁটে এসেই চোখে পড়ল পিনোকিওর এই টয়েস শপটা। ছোটবেলায় আমার মতো তোমরাও হয়তো কম বেশি সবাই এই গল্পটা শুনেছ। পিনোকিও মিথ্যা বললে কিভাবে তার নাক লম্বা হয়ে যেত। আর এটাকে এখানে দেখে আমি আর রেহানসি দুজনেই খুব অবাক হয়েছিলাম, কারণ এই গল্পটা রেহানসিরও জানা। কিছুতেই বুঝতে পারছিলাম না এই শপটা এখানেই কেন। পরে একটু রিসার্চ করে জানতে পারি পিনোকিও এই গল্পের লেখক হলেন ইটালিয়ান। তাই ইটালির প্রায় প্রত্যেক শহরেই এই শপটাকে দেখতে পাবে। তবে এই শপে সব জিনিসের দাম ছিল অত্যধিক বেশি। যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশে রয়েছে বড় বড় ব্র্যান্ডের দোকান। স্প্যানিশ স্টেপসে যাওয়ার আগেই রয়েছে আরও একটা পিয়াজা বা স্কোয়ার, যার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে 12 মিটারের লম্বা একটা স্তম্ভ। স্তম্ভটার উপরে রয়েছে কুমারী মেরির ব্রঞ্জের মূর্তি। যীশু খ্রিস্টের মা কুমারী মেরিকে সম্মান জানানোর জন্যই এই স্তম্ভটা তৈরি করা হয়েছিল। স্তম্ভটার নিচের দিকে রয়েছে 4 নবীর 4 মূর্তি। আর জানো এই পুরো স্তম্ভটা কেবলমাত্র একটা মার্বেল দিয়েই তৈরি। আর প্রত্যেক বছর 8ই ডিসেম্বর বেশ কিছু দমকল কর্মী এখানে এসে কুমারী মেরিকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানিয়ে যান। এই প্রথাটা যখন এই স্তম্ভটা উদ্বোধন হয়েছিল তখন থেকে আজও চলে আসছে। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিয়াজা স্পাগনাতে। আর পিয়াজা স্পাগনাতে আছে স্প্যানিশ স্টেপস, ইউরোপের সবচেয়ে চওড়া সিঁড়ি। ইউরোপের যে সমস্ত সিঁড়ি আছে তার মধ্যে সবচেয়ে চওড়া হচ্ছে এই স্প্যানিশ স্টেপস। আর এটা জানো তো, এটা তার আগে মানে 1953 সালের আগে কেউ এতটা বেশি জানতো না। 1953 সালে একটা মুভি রিলিজ হয় রোমান হলিডে, অনেকে হয়তো দেখেও থাকবে মুভিটা। তো ওই মুভিতে এই রোমান স্টেপস এর কথা বলা আছে। আর তারপর থেকেই এই রোমান স্টেপসটা ফেমাস হতে শুরু করে। এখানেও ভীষণ ভিড় দেখো। রঘুনাথ স্প্যানিশ স্টেপসে উঠবে না, আর আমি উঠি। চলো উঠি আর তোমাদেরকে দেখাই কি দারুণ। এই যে আর্কিটেকচারটা এমন ভাবে করা হয়েছে, মধ্যখানে চার্চটাকেই বেশি হাইলাইট করে চারিদিকে, এমন সুন্দরভাবে এটা করেছে। সিরিয়াসলি ফ্যান্টাস্টিক। এখন আমি এই মুহূর্তে স্প্যানিশ স্টেপসের কাছে দাঁড়িয়ে আছি। ওপরে আছে একটা চার্চ, ব্যাপক লাগছে। রঘুনাথ উঠলো না, বাট জায়গাটা দারুণ। রোমান স্টেপস থেকে কিছুটা হাঁটলেই পিয়াজা নাভোনাতে পৌঁছে যাব। এখানে পুরো 5টা রাস্তা রয়েছে, 1টা 2টো রাস্তা, 3টে রাস্তা, 4টে, আর আমরা যেদিক দিয়ে এলাম 5টা।
রাস্তায় টোটালি দামি দামি ব্র্যান্ডের দোকান রয়েছে। প্যানি স্টেপস থেকে হেঁটে এলাম পিয়াজা নাভোনা। পিয়াজা নাভোনা মানে ইটালি ভাষায় পিয়াজা মানে হচ্ছে স্কোয়ার। তো এখানে শুধু ইটালি বলে না, ইউরোপের বিভিন্ন স্কোয়ার শেপের জায়গা রয়েছে, যে জায়গার ওপর সুন্দর সুন্দর মনুমেন্ট, স্মৃতি তৈরি করা হয়েছে, যেগুলো ফেমাস হয়ে উঠেছে। আর আমার সামনেই একটা পিয়াজা মানে একটা স্কোয়ার শেপ রয়েছে, তার সামনেই রয়েছে একটা বড় ঝর্ণা। অবশ্যই ঝর্ণাটার একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো মিডিলের একটা ঝর্ণা আর দু সাইডে ছোট ছোট আরো দুটো ঝর্ণা রয়েছে, ডান দিকে একটা বাঁ দিকে একটা। চলো ঝর্ণাটা দেখে আসি। পিয়াজা নাভোনার মিডিলে এই ঝর্ণাটা সুন্দর ভাস্কর্যে ফুটে উঠেছে। আর এই ঝর্ণার চারপাশে 4 মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো 4 মহাদেশের 4 নদীকে রিপ্রেজেন্ট করে। একজন মানুষ কেমন স্ট্যাচু সেজে দাঁড়িয়ে আছে, দেখো। এই ঝর্ণাটাকে আমার বাঁ দিকে ফেলে রেখে সোজা যদি একটু এগিয়ে যাই তাহলে একটা ঝর্ণা পড়বে, সেটা দেখে আসবো। এই হচ্ছে আরেকটা ঝর্ণা। মিডিলে যে ঝর্ণাটা দেখলে সেই ঝর্ণাটা ডান দিকে আর বাঁ দিকে রয়েছে এরকম দুটো ঝর্ণা। এই স্কোয়ার শেপটার নাম হচ্ছে বা এই জায়গাটার নাম হচ্ছে ইটালির পিয়াজা নাভোনা। এখন আমরা এই জায়গাটার থেকে বেরিয়ে যাব। আর এইদিকে দেখো রাস্তার দুধারে রেস্টুরেন্টগুলোতে কেমন ভিড় জমেছে। এই জায়গাটা থেকে প্যান্থিয়ন যেতে সময় লাগবে মাত্র 2 মিনিট। বাট তার আগেই প্যান্থিয়নের ঠিক আগে এইরকম একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেখানে অথেন্টিক পিৎজা পাওয়া যাচ্ছিল। ইটালিতে এই স্কোয়ার শেপের পিৎজা কিন্তু ফেমাস, আর এইগুলো তোমাকে পার গ্রাম হিসাবে মানে ওজনেই বিক্রি করে। তো আমরাও আমাদের পছন্দের বেশ কয়েকটা পিৎজা এখানে নিয়েছি, যার ওজন হয়েছিল 462 গ্রাম আর দাম পড়েছিল 25 ইউরো। 25 ইউরো মানে ইন্ডিয়ান ভ্যালুতে হচ্ছে ওই 2200 টাকার মতো। হানসি নিয়েছে এখানে মজারেলা, আর আমার হচ্ছে ফিশ পিৎজা, ইটালির ফেমাস পিৎজা। দারুণ। এখনো পর্যন্ত আমি যত পিৎজা খেয়েছি এই পিৎজার টেস্টটা পুরো ডিফারেন্ট লাগলো, ভীষণ হেলদি। নর্মাল পিৎজার মতো লাগলোই না। এটা হচ্ছে ফিশ আর এটা মজারেলা, তো এটা নর্মাল পিৎজার মতোই টেস্ট আসছে, বাট এইটা টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা। এখন রাত্রি 9:15 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর একটা জায়গায় ঘুরতে যাব, সেটা হচ্ছে প্যান্থিয়ন। প্যান্থিয়ন হচ্ছে এমন একটা জায়গা যেটাকে টেম্পল অফ দ্য গড বলা হয়, যে মন্দিরটা 125 থেকে 128 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল সম্রাট হেড্রিয়ানের আমলে। তো ওটাই দেখতে যাব। আর ওটা সম্পূর্ণ মানে অক্ষত আছে, মানে প্রায় আজ থেকে 2000 বছর আগের তৈরি। প্যান্থিয়ন, প্যান্থিয়ন, দ্য টেম্পল অফ দ্য গড। আমি রঘুনাথকে বলছিলাম আমি আর হাঁটতে পারছি না, চলো এবার বাড়ি, ডিনার হয়ে গেছে এবার বাড়ি যাই। রঘুনাথ বললো আমাকে এখনো অনেকটা হাঁটতে হবে। জাস্ট 2 পা এগিয়ে দেখলাম প্যান্থিয়ন রয়েছে। ওয়াও, মানে ভাবতে পারছো 125 থেকে 135 খ্রিস্টাব্দের মধ্যে আমার পিছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা তৈরি হয়েছিল। গ্রিক ভাষায় প্যান শব্দের অর্থ হচ্ছে সব, আর থিওস শব্দের অর্থ হচ্ছে দেবতাগণ। তো সকল দেবতাগণের উদ্দেশ্যেই এইটা নির্মাণ করা হয়েছিল। তবে এটা এখন মানে বর্তমানে একটা চার্চ হিসাবেই ব্যবহৃত হয়, বাট এখন তো ক্লোজ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওপেন থাকে। এখন আমাদের বাজছে 9টা, তো এখন এটা বন্ধ আছে, আমি বাইরে থেকেই দেখছি। এর ভিতরে আমরা সময় পেলে এই প্যান্থিয়নের ভিতরে যাব। ওয়াও, ব্যাপক লাগছে। সন্ধ্যার সময় বসে থাকতে এর মতো যাওয়ার জিনিসের জরুরি চলে।
প্যান্থিয়ন থেকে বেরিয়ে এখন আমরা হেঁটে যাচ্ছি মেট্রোর কাছে। মেট্রো ধরে যাব আমাদের হোটেলে। আর রাস্তায় যেতে যেতে এরকম সুন্দর জিনিসগুলো তো পড়ছে, সবগুলো জানিও না, প্রচুর জিনিস দেখলাম, তো সবগুলো আমার জানাও নেই। এত সুন্দর সুন্দর সেই একই রকম বিল্ডিং। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য আরেকটা ব্লগে দেখা হচ্ছে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ব্লগটাতে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ব্লগে।